অফিসের কাজে শোভন আর কৌশিককে পুরুলিয়া যেতে হচ্ছে। গাড়িটা অফিস থেকেই দিয়েছিল, কিন্তু ড্রাইভার হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় শোভনকেই ড্রাইভ করতে হচ্ছে। চারপাশে জঙ্গল ঘেরা রাস্তা, মাঝে মাঝে কিছু চেনা অচেনা পাখির ডাক। বিকেলের শেষ আলোমাখা রাস্তাটায় কে যেন এক অদ্ভুত নীরবতার চাদর বিছিয়ে দিয়েছে। একটু ক্লান্ত গলায় শোভন বলল, না, এই রাস্তায় চললে পৌঁছাতে পৌঁছাতে মধ্যরাত হয়ে যাবে। তার থেকে গুগলে আর একটা শর্টকাট দেখাচ্ছে, সেই রাস্তাটাই নিয়ে দেখি। সিগারেট ধরাতে ধরাতে কৌশিক উত্তর দিল, সন্ধে নামলো বলে এই সময় গুগলে দেখানো পথে চলাটা কি ঠিক হবে ভাই? শোভন একটু চিন্তা নিয়েই বলছে এবার, গুগলদা বলছে শর্টকাটে অন্তত 1.5 ঘন্টা বাঁচানো যাবে। কৌশিক হেসে ওঠে, গুগল তোকে কবরেও নামিয়ে দিতে পারে কিন্তু। শোভন এবার একটু বিরক্ত হয়, বলে, আচ্ছা, সবটাতে একটা নেগেটিভ কিছু না বললে তোর হয় না? না, দিব্যি চড়া রাস্তা, কোনো চাপ হবে না, আমি বলছি তো। ঠিক তারপরে এই গাড়িটাকে ডান দিকের পথে ঘুরিয়ে নিয়ে যায়। চওড়া রাস্তা, দুপাশে একই রকম গাছের সারি, একই রকম নীরবতা। ক্রমশ অন্ধকার নেমে আসলো নিয়তির মতো। আর যেখানে বাঘের ভয়, সেখানেই তো সন্ধে হয়। আর সেই প্রবাদকে সত্যি করেই কিছুক্ষণ পরেই গাড়ি হঠাৎ কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে পড়ল। শোভন স্টার্ট করবার অনেক চেষ্টা করল, কিন্তু গাড়ি কিছুতেই স্টার্ট নেয়। শোভন এবার বিরক্ত হয়ে ঝাঁঝালো স্বরে বলে উঠল, শেষ। অফিস থেকে গাড়িটা কি ঠিকঠাক সার্ভিসিং না করেই পাঠিয়ে দিল? এবার কৌশিকও বেশ বিরক্ত হয়ে গেছে। বাহ, তাহলে এবার গাড়িটা আমরা ঠেলতে ঠেলতে নিয়ে যাব, তাই তো? এরকমই এক রাশ বিরক্তি নিয়ে দুজনে এদিক ওদিক তাকাতে লাগলো। এমন সময় চোখে পড়ল দূরে একটা দোকান ঘরে টিমটিমে আলো জ্বলছে। দুজনে হেঁটে সেদিকে এগিয়ে যায়। দোকানটার আরও কিছুটা কাছে পৌঁছলে ওরা দেখতে পায় ওটা একটা চায়ের দোকান। আর যে টিমটিমে আলোটা জ্বলছিল সেটা কোনো ইলেকট্রিসিটির আলো নয়, একটা লণ্ঠন। একটা বুড়ো লোক বসে আছে, মাথায় গামছা বাঁধা, চোখে অদ্ভুত চাহনি। সামনের বড় গাছটার দিকে অপলকে তাকিয়ে কি যেন ভেবেই চলেছে। শোভনরা যে ওর সামনে এসেছে সেটা যেন তার চোখেই পড়েনি। শোভন জিজ্ঞেস করে, কাকু, এই রাতে কাছাকাছি কোথাও থাকার জায়গা পাবো? বুড়োকে দেখে মনে হলো যেন বহু শতাব্দী ধরে সে একই ভঙ্গিতে বসে আছে। শোভনের বলা কথাগুলো যেন বহুক্ষণ পর তার কানে ধাক্কা মারল। সে ধীরে ধীরে শোভনের দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকালো। তার ঘোলাটে চোখ দিয়ে যেন শোভনের আত্মা পর্যন্ত দেখতে পাচ্ছে সেই বৃদ্ধ। বেশ খানিকক্ষণ চুপ করে থেকে তারপর নীরবতা ভঙ্গ করে বৃদ্ধ বলল, ওই জঙ্গল পেরোলে হোটেল গিরিজা। হেমন্ত মাসে যেমন পাতা ঝরার শব্দ শোনা যায়, তেমন সুর লেগে থাকা এক ঘর। যাবে সেখানে? কৌশিক এরকম অদ্ভুত উত্তর শুনে জিজ্ঞেস করল, মানে হেমন্তের সুর লেগে থাকা ঘর? এসব কি হচ্ছে ভাই? ঠোঁটের কোণে এক ছিলতে হাসি নিয়ে বুড়ো বলে ওঠে, ও কিছু না বটে, তবে হোটেল ওই একটা মাত্র হোটেলই রয়েছে। কিছুটা এগোতেই ওদের চোখে পড়ল হোটেল গিরিজা। হোটেলের গেট খুলতেই একটা শীতল বাতাস এসে গায়ে লাগে। পাথুরে দেয়াল, একদম ব্রিটিশ আমলের নকশা। ছাদের ভাঙা কোনায় থাকা
ঘুঘুর বাসা থেকে একটা ঘুঘু মাঝে মাঝে ডেকে উঠছে। চারপাশে থমথমে নিস্তব্ধতা। একপাশে টিনের ছাউনি দেয়া একটা ছোট্ট বারান্দা মতো। সেখানে একটা লম্ফ ধরিয়ে রেখেছে কেউ। তুই নিশ্চিত এটা হোটেল? হ্যাঁ, বোর্ডে তো তেমনটাই লেখা আছে, তাও আবার ইংলিশে। হোটেল গিরিজা সিন্স 1901। সে কি রে, 1901 সালে তৈরি? এ তো সাংঘাতিক ব্যাপার। বেশ দ্বিধাগ্রস্ত হয়েই ওরা ভেতরে ঢোকে। লবিতে পৌঁছে দেখে, মানে যদি সেটাকে লবি বলা যায় আর কি, বসে আছে এক যুবক। রোগা চেহারা, লম্বা ফ্যাকাশে মুখ, পরনে সাদা পাজামার ফতুয়া, সামনে রেজিস্টার খাতা। ওদের দিকে চোখ পড়তেই ছেলেটি অদ্ভুত শান্ত গলায় তাকিয়ে বলে, আসুন, এখানে নাম ঠিকানা লিখুন। শোভন বলল, এখনও রেজিস্টার খাতায় পড়ে আছেন? কম্পিউটার? শোভনের কথা শেষ হবার আগেই একটা অদ্ভুত ফ্যাঁসে হাসি হেসে ছেলেটি বলল, আগে এখানে মাঝে মধ্যেই কারেন্ট থাকে না, আলোই থাকে না। আর সত্যি বলতে এসব কম্পিউটার ঝামেলা আমাদের মালিক ঠিক পছন্দ করেন না। উনি একটু অ্যান্টিক জিনিসপত্রই পছন্দ করেন। কৌশিক চারপাশের দেয়ালগুলোকে দেখে বলে, আচ্ছা, হোটেলের দেওয়ালগুলো এত খসখসে বিবর্ণ কেন? কেমন যেন কালচে কালচে ছোপ ধরে রয়েছে। নিরুত্তাপ গলায় ছেলেটি বলল, ওই একবার আগুন লেগে গেছিল কি না। ও আই সি। তো মালিক রং টং বা মেরামত করায় না? ছেলেটি অবিচলিত গলায় বলল, আমরা করি না। যারা থাকতে আসে তাদেরকে পছন্দ হলে ঘরগুলো নিজেরাই নিজেদের মেরামত করে নেয়। মানে কারা? ঠিক বুঝলাম না। এই ঘরগুলো না আপনাদের মতো মানুষদের খুব ভালোবাসে। আপনাদের ভালোবাসা পেলে তবেই না রঙিন হবে ওরা। এখানে তো খুব একটা লোকজন আসে না, তাই ভালোবাসা না পেয়ে পেয়ে দেওয়ালগুলো এরকম বিবর্ণ হয়ে গেছে। কৌশিক একটু মুচকি হেসে শোভনের কানে কানে বলে, ছোকরার বেশ কবি কবি ভাব আছে কিন্তু, হ্যাঁ? হোটেলে ছেলেটি তার শীর্ণকায় হাত বাড়িয়ে একটি চাবি এগিয়ে দেয়। চাবির রিংয়ে একটা ঝিনুক ঝোলানো। কেউ খেয়াল করল না, কিন্তু রিংয়ে ঝোলানো ছোট্ট শঙ্খটা খামোখাই একবার দুলে উঠল। ডিনারটা কৌশিককে একাই সারতে হলো, কারণ শোভনের পেটটা খুব একটা সুবিধের মনে হচ্ছে না। সেই জন্য ও আর সাহস করে কিছু খেলো না। রিসেপশনে ছেলেটি অবশ্য খুবই যত্নআত্তি জানে। সে বারবার শোভনকে অনুরোধ করছিল একটু কিছু খেয়ে নিতে, কিন্তু বারবার তলপেটে এমন অস্বস্তি হচ্ছিল যে শোভন একটা ওষুধ ছাড়া আর কোনো কিছুই খাওয়ার সাহস পেল না। কৌশিকের খাওয়া হয়ে গেলে ওরা দোতলায় উঠে এলো। একটা পেল্লাই কাঠের দরজা ফেলে ওরা ঘরের ভেতরে ঢুকলো। ঘরের দেওয়ালের দশা খুব একটা সুবিধার নয়। জানলায় ঝুলে থাকা ছেঁড়া পর্দা, একটা পুরনো আমলের বিরাট পালঙ্ক, আর মেঝেতে একটা মাত্র পুরনো আমলের আরাম কেদারা। ইলেকট্রিক বাতি তো নেই, কেরোসিনের ল্যাম্প জ্বলছে। হঠাৎ ওদেরকে চমকে দিয়ে একটা জানলার আলগা পাল্লা ঠকঠক করে ওঠে। কৌশিক ওর মোবাইলের টর্চ জেলে হাঁ করে দেওয়ালের দুর্দশা দেখছিল। এবার বেশ উত্তেজিত গলায় বলে ওঠে, এ ভাই, এই ঘুমের মধ্যে ছাদ চাপা পড়ে মরবো নাকি রে? অবস্থা দেখ। আরে না না, এসব কি আজকালকার প্রমোটিং নাকি যে 10 দিনের মাথায় ভেঙে পড়বে? হ্যাঁ, ব্রিটিশ আমলের জিনিস বস। হ্যাঁ, তাতে আর সন্দেহ কি। এ ভাই, তুই চেয়ারটা দেখেছিস? সত্যি অ্যান্টিক পিস। দাঁড়া তো, একটু গায়ে নিয়ে দেখি। এই বলে কৌশিক যেই না চেয়ারে একটু গায়েলে দিতে গেছে, চেয়ারের একদিক বেমক্কা শব্দ করে হেলে গেল। কৌশিক কোমরে হাত দিয়ে বলে উঠল, কি লড়ঝড়ে অবস্থা মাইরি। পায়াটা তো একেবারেই গেছে, দেখেছিস? আর একটু হলে ভেঙেই পড়ছিলাম। শোভন কিছুটা উদাসীন গলায় বলে, আরে
শরীরটা ভালো লাগছে না ভাই। তোর আর রাত্রিবেলা বসে এই ঘরের দশা নতুন করে আবিষ্কার করতে হবে না। চল ঘুমাই, সকালে বেরিয়ে যাব। দুই কলিগ তথা বন্ধু এবার বিছানায় শুয়ে পড়ে, কিন্তু তাদের চোখে ঘুম আসে না। ঘরের মধ্যে কিছু যেন একটা ঘোরাফেরা করছে। কদাচিৎ একটা ছায়া চলে যায় দেয়ালের উপর দিয়ে। একটা সময় হঠাৎই অন্ধকারে ঠিক যেন তার কানের পাশে একটা নিঃশ্বাসের শব্দ শুনে কৌশিক উঠে বসল। তারপর কেমন একটা আতঙ্কে ধড়ফড় করে বিছানা থেকে নামতে গিয়েই কেশের সাথে ধাক্কা লেগে যেন একটা প্রচণ্ড যন্ত্রণায় হাঁটু চেপে বসে পড়ল। শোভনের সামান্য তন্দ্রা মতো এসেছিল। কৌশিকের আর্তনাদে সেও উঠে বসল, আর বসতে গিয়ে মনে হলো তার মাথাটা যেন ঘুরে গেল। শরীরটা কেমন অস্বস্তি হচ্ছে। ভাই কি হলো রে? জানি না, তখন এই ভাঙা চেয়ারে বসতে গিয়ে হাঁটুটায় ওই হাতলের কানাটা এমনভাবে লাগলো, এখন এখন সেই জায়গাটা অসম্ভব যন্ত্রণা করছে। লম্ফোর হালকা আলোয় ভালোভাবে দেখা যাচ্ছে না বলে শোভন মোবাইলের টর্চ জেলে কৌশিকের পাটা দেখে, কিন্তু সামান্য একটা হালকা চামড়া ওঠার মতো দাগ ছাড়া আর কিছুই দেখতে পায় না। শোভন চিন্তিত মুখে বলল, এই সামান্য ছাল উঠে যাওয়াতে তো এত ব্যথা হবে না। কোনো বিষাক্ত কিছু কি? চেয়ার থেকে কোনো পেরেক টেরেক বের হয়েছিল? কৌশিক উত্তর দেয়, আরে যদি কোনো পেরেক থেকেও থাকে, তার জন্য এত যন্ত্রণা কেন হবে? আমার পুরো পাটা যেন ছিঁড়ে যাচ্ছে, ব্যথাটা ক্রমশ উপর দিকে উঠছে, আমি আর সহ্য করতে পারছি না। আরে খাবারে কিছু কিছু মিশিয়ে দেয়নি তো? খাবারে কিছু মেশানো থাকলে তো পেট ব্যথা করবে, হাঁটু কেন ব্যথা হবে? তবে হ্যাঁ, যদি পেরেকে বিষাক্ত কিছু লাগানো থাকে, এরকম একটা জনহীন স্থানে হয়তো ট্যুরিস্টদের কাবু করে সমস্ত টাকা পয়সা হাতিয়ে নেওয়ার এটা একটা এদের প্ল্যান। এই কথা বলে মোবাইলের টর্চ দিয়ে ভালো করে চেয়ারটা পর্যবেক্ষণ করতে থাকে শোভন। আর সেটা করতে গিয়েই অবাক হয়ে যায়। চেয়ারের ভাঙা পায়াতে চোখ আটকে যায় ওর। এই কয়েক ঘন্টা আগেই যে ভাঙা পায়ার কারণে কৌশিক বসতে গিয়ে চোট পেয়েছিল, এখন মোবাইলের টর্চের এবং লম্ফোর যৌথ আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে সেখানে ভাঙার কোনো চিহ্নই নেই। উপরন্তু যেন ওই পুরনো আদাম কেদার আর ধুলো পড়া মলিন কাঠগুলো চকচক করছে। অবাক হয়ে গিয়ে ঘরের চারপাশে চোখ বোলালো শোভন। ঘরটা যেন এই কয়েক ঘন্টার মধ্যে অন্যরকম হয়ে গিয়েছে। এই তো, আচ্ছা, এই আয়নার পাশেই একটা বড় ফাটল ছিল না? কোথায়? এখন তো সেটা দেখা যাচ্ছে না। নাকি পুরোটাই ওর চোখের ভুল? কৌশিককে বিষয়টা বলবে কিনা ভাবছে, এমন সময় কৌশিক নিজেই বলে উঠল, জানি না, হয়তো পুরনো বাতের ব্যথাটা আবার জাগার দিয়েছে। কিন্তু তোর কি হলো? তোর চেহারাটা এরকম ফ্যাকাশে দেখাচ্ছে কেন? ভাঙা আরাম কেদারা ঠিক হয়ে যাওয়ার ব্যাপারটা চেপে গিয়েই শোভন বলল, জানি না রে, ভীষণ ক্লান্ত লাগছে, শরীরের ভেতরটা যেন হালকা হয়ে যাচ্ছে। যন্ত্রণাক্লিষ্ট গলায় কৌশিক কোনো মতে বলে, এখানে কি এত রাতে কোনো ডাক্তারকে পাওয়া যাবে নাকি? হ্যাঁ রে, হোটেল থেকে দেওয়া আমার খাবারে সত্যি কি কিছু ছিল? একটু জল খেয়ে শোভন বলে, রাত 1টা, এই পাণ্ডব বর্জিত এলাকায় কোনো ডাক্তার কেন, আর কোনো মানুষ পাবি বলে মনে হয়? আমার মনে হয় কোনো মতে রাতটা কাটিয়ে ভোর হতে না হতেই আমাদের বেরিয়ে যেতে হবে। কৌশিক বিছানায় শুতে গিয়ে বলল, ব্যথাটা কেমন যেন কমে যাচ্ছে বুঝলি, তবে পাটা যেন অনুভব করতে পারছি না। হাঁটুর পর থেকে পাটা যেন আর নেই, বোধ হয় নার্ভের সমস্যা। সকালবেলায় ঠিক হয়ে যাবে। আমরা শুধু শুধুই বেশি বেশি ভাবছি, তাই না রে?
কথাগুলো বলতে বলতেই একটা অদ্ভুত ক্লান্তিতে কৌশিকের শরীরটা ভেঙে পড়ে। ঘুমে ওর দু চোখ জড়িয়ে আসতে লাগলো। শোভনের মাথাটাও কেমন ঝিমঝিম করছে। একটু ঘুমিয়ে নিলে বোধহয় ভালো লাগবে। আর কোনো দিকে না তাকিয়ে শোভন বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ে। ওর মনে হলো সারাদিন গাড়ি চালানোর ফলে অসম্ভব ক্লান্তির কারণেই বোধহয় উল্টোপাল্টা দেখছে ওরা। কিন্তু ঘণ্টাখানেক পরেই তীব্র শ্বাসকষ্টে শোভনের ঘুম ভেঙে যায়। সারা শরীর জুড়ে অসম্ভব ক্লান্তি, গলা তেষ্টায় ফেটে যাচ্ছে। হাত বাড়িয়ে জলের বোতলটা নিতে গিয়ে বুঝল সেটা খালি। আর এটাও বুঝল গোটা ঘর অন্ধকারে ডুবে গিয়েছে। কেবল ওই জানলা বেয়ে যেটুকু চাঁদের আলো আসছে ওটুকুই ভরসা। তাতে এই আধার আরো রহস্যময় হয়ে উঠেছে। কৌশিক, এই কৌশিক, এই! ও কৌশিককে ডাকে, কোনো সাড়া নেই। বিছানা হাতড়ে চমকে উঠল শোভন। এ কি, কৌশিক গেল কোথায়? বিছানায় তো সে একা। বাথরুমে গেছে কি? মোবাইলের টর্চ জেলে এদিক ওদিক ফেলতেই ঘাড় বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল শোভনের। কয়েক ঘন্টা আগেও যে ঘরে সে শুয়েছিল তার সাথে এই ঘরের অনেক মিল থাকলেও সব থেকে বড় অমিল হলো সেই ঘরটার দেওয়াল থেকে শুরু করে আসবাবপত্র, এমনকি জানলার পর্দা, সমস্ত কিছুতেই সময়ের থাবার চিহ্ন ছিল। কিন্তু এখন সে যা দেখছে, সে ঘরের দেওয়াল ঝকঝকে, আবলুস কাঠের আসবাবগুলোও চকচক করছে। এমনকি জানলার ওই পর্দাটা যেটা শতচ্ছিন্ন ছিল, সেটা যেন কোনো রাজমহলের মূল্যবান মসলিনের মতো জেল্লা ছড়াচ্ছে। আবারও ভালো করে দেওয়ালগুলো নিরীক্ষণ করতে গিয়ে একটা দৃশ্য চোখে পড়তেই চমকে ওঠে শোভন। একটা আতঙ্কে চিৎকার বেরিয়ে আসে তার গলা থেকে। তার দিকে পিছন করে দেওয়ালের দিকে মুখ করে দেওয়ালের সাথে লেগে দাঁড়িয়ে রয়েছে একটা লোক। আর গ্র্যান্ডফাদার ক্লকের তালে তালে দেওয়ালের সঙ্গে মাথা ঢুকছে সে। কেউ কৌশিক, আর কেই বা হবে, কিন্তু কি যেন একটা অন্যরকম ঠেকছে। কৌশিক, কি করছিস তুই? কৌশিক! দেয়ালের সাথে প্রায় মিশে দাঁড়িয়ে থাকা অবয়বটা স্থির হয়ে দাঁড়ালো। তারপর ঘুরে তাকালো শোভনের দিকে। না, পুরো শরীরটা ঘুরল না, ঘুরল কেবল মাথাটা। হ্যাঁ, এটা কৌশিক, তবে বছর 34-এর কৌশিক নয়। এ যেন 80 বছরের এক বৃদ্ধ কৌশিক। মাথার চুল সাদা হয়ে গিয়েছে, গালের চামড়া ঝুলে নেমেছে, কঙ্কাল সার শরীরের উপর গেঞ্জিটা অদ্ভুতভাবে ঝুলে রয়েছে। সেই কৌশিকের অবয়ব শোভনের দিকে তাকিয়ে একটা আকর্ণ বিস্তৃত হাসি হাসল। তারপর আবার দেওয়ালের দিকে মাথা, আগের মতো সেকেন্ডের কাঁটার তালে তালে মাথা ঢুকতে লাগলো। তীব্র আতঙ্কে চিৎকার করে উঠে শোভন বিছানা থেকে নামতে গিয়েই বুঝল ওর সারা শরীর অসম্ভব ক্লান্ত, ওর গা হাত পা কাঁপছে। আয়নার দিকে চোখ পড়তেই আবছা আলোয় যেন মনে হলো ওর নিজের চেহারাটা ভীষণ রকম রোগা হয়ে গিয়েছে। কোনো মতে দরজার কাছে পৌঁছে দরজাটা খোলার চেষ্টা করে শোভন, কিন্তু বুঝতে পারে দরজা বাইরে থেকে আটকানো। কি হচ্ছে, কেন হচ্ছে বুঝতে না পারলেও এটুকু বুঝতে পারছিল যে এই ঘরে আর এক মুহূর্ত থাকলে তার অবস্থাও কৌশিকের মতোই হবে। একসময় খুব ভালো স্পোর্টস পার্সন ছিল শোভন। এরকম একটা দোতলা বাড়ি জানলা বলে নিচে নামাটা ওর কাছে কোনো ব্যাপারই না। যদিও এখন প্রতিটি পদক্ষেপে ওর শরীর ভেঙে পড়তে চাইছে, কিন্তু তবুও বাঁচার তীব্র আকাঙ্ক্ষায় শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়েও জানলার কাছে আসে। কিন্তু সেই খোলা জানলা থেকে নামতে গিয়ে টের পায় কে যেন ওর হাতটা টেনে ধরে রেখেছে, কে যেন ওকে আবার ঘরের মধ্যে টেনে নিয়ে যেতে চাইছে। বিস্ফারিত দৃষ্টিতে শোভন দেখল, না, যে তার হাত ধরে আছে সে কৌশিক নয়। জানলার ওই মসলিন কাপড়ের পর্দাটা যেন জীবন্ত হয়ে পেঁচিয়ে ধরেছে ওর হাত। ঘোর বিপদের মধ্যেও শোভনের হঠাৎ মনে পড়ে গেল ওর প্যান্টের পকেটে গাড়ির চাবিটা রয়েছে, আর সেই চাবির রিংয়ে রয়েছে একটা ছোট্ট ধারালো ছুরি। এক মুহূর্ত নষ্ট না করে
শোভন সেটা বের করে ওই পর্দার উপর চালিয়ে দিল। শোভনের স্পষ্ট মনে হলো পর্দার ভিতর থেকে একটা তীব্র আর্তনাদ বেরিয়ে এলো, আর সাথে সাথেই পর্দাটা ওর হাত ছেড়ে দিল। আরেকটু হলে শোভন পড়েই যাচ্ছিল, কিন্তু কোনো মতে জানলার কাছে উঠে আসা লতানে গাছটাকে ধরে ফেলে ধীরে ধীরে নিচে নামতে শুরু করে সে। আর তারপর কোনো দিকে না তাকিয়ে দৌড়াতে শুরু করে। দূরে ওই হোটেলের ভেতর থেকে একটা গোঙানির মতো আওয়াজ ভেসে আসছে। শত শত ভুবক্ষ কণ্ঠ যেন বলতে চাইছে, দৌড়াতে দৌড়াতে হঠাৎ চোখের সামনে একটা বট গাছ দেখতে পায় শোভন। গাছের নিচে একটা আগুনের কুণ্ড জ্বলছে না? তবে কি কেউ আছে ওখানে? হ্যাঁ, ওই তো। আগুনের দিকে ফিরে ধ্যানস্থ এক সাধু। হাঁপাতে হাঁপাতে শোভন সেখানে গিয়ে বলে, বাবা, আমায় বাঁচান। হোটেলটা কৌশিককে আমাকে খেয়ে ফেলতে চাইছে, বাঁচান। সাধু বাবা চোখ খুলে শান্ত গলায় বললেন, ও ঘরটা ঘর নয়, মায়া, শতাব্দী প্রাচীন মায়া। আয় তুই এদিকে আয়, আয় আয় তুই এদিকে আয়। কথাগুলো বলে সাধু বাবা অগ্নিকুণ্ডের পাশ থেকে কিছুটা ছাই তুলে নিয়ে বিড় করে কিছু মন্ত্র করে শোভনের কপালে লিখে দিলেন। শোভনের মনে হলো ওর সারা শরীর থেকে কেমন যেন একটা শীতল স্পর্শ কেটে গেল। কিছুটা শান্ত হয়ে শোভন সাধু বাবার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে সাধু বাবা আবার বললেন, বহুকাল আগে এক ইংরেজ সাহেবের উঠি ছিল ওর। সাহেব ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং ক্রূর। তার অত্যাচারের কাহিনী শুনলে পাষাণও কেঁদে ফেলে। একবার অত্যাচারিত শোষিত কৃষকরা বিদ্রোহ করে এবং এই কুঠিতে আগুন দিয়ে দেয়। দুর্ভাগ্যজনক বশত সেই সময় কুঠিতে সাহেব ছিল না, ছিল তার স্ত্রী এবং শিশু পুত্র এবং কয়েকজন কর্মচারী। এলিহান আগুনের শিখা তাদের সকলকে গ্রাস করে। এই ঘটনার কিছুদিন পর থেকে সাহেবকে আর কিন্তু কোথাও দেখা গেল না। লোকে বলতো সাহেব পাগল হয়ে গিয়ে ওই কুঠির মধ্যেই বসবাস করত। তাকে মাঝে মধ্যে জানালায় দাঁড়িয়ে থাকতে দেখাও গেছে, কিন্তু কেউ কোনোদিনও আর তাকে সেই কুঠি থেকে বেরোতে দেখে। শোভন কাঁপা কাঁপা গলায় বলল, তারপর সাধু বাবা ধীর শান্ত গলায় বললেন, তারপরের কথা হলো এই যে দেশ স্বাধীন হওয়ার পরে একজন মারোয়ারি ভদ্রলোক ওটাকে হোমস্টে বা হোটেল হিসেবে চালানোর চেষ্টা করে। কোনো একদিন সকালে তার মৃতদেহ পাওয়া যায়। ডাক্তার বলেছিল হৃদযন্ত্র বন্ধ হয়ে গিয়ে মৃত্যু ঘটেছে। এরপর মাঝে মাঝে কিছু নির্দিষ্ট তিথিতে ওই কুঠি জীবন্ত হয়ে ওঠে। তবে আশ্চর্যের বিষয়, সাহেব বা সাহেবের পরিবারের কাউকেই কিন্তু জীবন্ত বা প্রেত কোনো হিসেবে কখনো দেখা যায়নি, অথবা হয়তো তারা দেখা দেয়নি। কেবল ওই সাহেবের কর্মচারী যারা ওই দিন মারা গিয়েছিল তারা আজও ওর হয়ে কাজ করে যায়। কাজ বলতে? হ্যাঁ, যে চাওয়ালা তোদের হোটেলের খবর দিয়েছিল সেও এক কর্মচারী ছিল। ওই চায়ের দোকান সবই কিন্তু ভুয়ো, মায়া। এইভাবে তোর মতো বা তোদের মতো মানুষদের ভুলিয়ে ভালিয়ে হোটেলে পৌঁছে দেওয়াই তার কাজ।
আর ওই সাহেব জীবিতকালে কৃষকদের রক্ত চুষে খেয়েছে, আর এখন এই সাধারণ মানুষদের ফাঁদে ফেলে তাদের প্রাণ শক্তি শুষে নিয়ে নিজের কুঠিটাকে বাঁচিয়ে রেখেছে, নতুন করে রেখেছে। ও কুঠি যত সুন্দর হয়ে উঠবে, জানবে তত প্রাণ সে শুষেছে। শোভন রুদ্ধ কণ্ঠে বলে, তাহলে তাহলে কৌশিক, ওকে কি আর ফিরে পাবো না? সাধু বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সে আর ইহজগতে নেই যে, ওর অস্থিটুকু পর্যন্ত আর কোথাও খুঁজে পাবে না। ও সব খেয়ে ফেলে, সব। শোভনের দু চোখ বেয়ে কান্না নেমে আসে। কান্না ভেজা গলায় আবার শোভন জিজ্ঞেস করে, কিন্তু কিন্তু আমি কি করে বেঁচে গেলাম বাবা? সাধু বাবা স্মিত হেসে বললেন, বাঁচতিস না তো, কোনো মতে বেঁচে গিয়েছিস ভাগ্যের জোরে। অবশ্য যদি কৌশিকের সাথে তুইও রাতের ডিনার সারতিস ওই হোটেল থেকে, তুইও হয়তো বেঁচে ফিরতিস না। যারা একবার ওই হোটেলে ডিনার করেছে তারা কেউ আজ অবধি ফিরে আসে। তোর বন্ধু ওখানে ডিনার করেছে বলেই অনেক সহজে ওকে গ্রাস করে নিতে পেরেছে ওরা। ক্যামেরা ফিরে যায় হোটেল গিরিজার সেই ঘরে। জানলা খোলা, মসলিন কাপড়ের নিখুঁত পর্দাটা হালকা হাওয়ায় উঠছে। ঘরের দেওয়াল এখন একদম নতুন। ঘরের কোথাও কোনো ফাটল নেই। কাঠের আসবাব চকচক করছে। হোটেলের লবিতে দেখা সেই ছেলেটি ঘরের মধ্যে এদিক ওদিক হাসি মুখে তাকিয়ে দেখছে। কাঠের আরাম কেদারাটার মজবুত পায়াটার গায়ে হাত বুলিয়ে সে বলে উঠল, যাক, সাহেবের প্রিয় কেদারাটা আবার নতুন হয়ে গেল।